এদিকে তারেক রহমানকে সরাসরি চ্যালেঞ্জ দিলেন শেখ হাসিনা। খেলা ঘুরে গেছে, প্রধানমন্ত্রী হয়েই দেশে ফিরবেন শেখ হাসিনা। দুপুরেই সুখবর পেল আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারেক রহমানকে শেখ হাসিনার চ্যালেঞ্জ নাম্বার 1, বাংলাদেশে জেলখানা প্রস্তুত করুন, আমি ফিরব। চ্যালেঞ্জ নাম্বার 2, ফাঁসির মঞ্চ প্রস্তুত করুন, আমি ফিরব। চ্যালেঞ্জ নাম্বার 3, আমাকে আমার পাসপোর্ট ফিরিয়ে দিন, আমি ফিরব। চ্যালেঞ্জ নাম্বার 4, যে বিমান আমাকে দিল্লিতে পৌঁছে দিয়ে গিয়েছিল সেই বিমান পাঠান, আমি দেশে ফিরব। শেখ হাসিনা এই যে মাথা উঁচু করে দ্রুত ফিরবো, মানে শেখ হাসিনাই ফিরবেন, শুধু আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে ফিরবে তাই নয়, শিগগিরই তিনি বাংলাদেশের রাজনীতিতে ফিরতে যাচ্ছেন, বাংলাদেশে ফিরতে যাচ্ছেন। কাজেই আওয়ামী লীগকে একটা নিষেধাজ্ঞা দিয়ে ঠেকানো যাবে সেটা মনে করবার তিনি কোনো কারণ দেখছেন। শেখ হাসিনা একটা ভয়ঙ্কর বার্তা দিয়েছেন, অনুপস্থিতি মানে নীরবতা নয়, খুব শীঘ্রই বাংলাদেশে ফিরবো। জননেত্রী শেখ হাসিনা এটা সরাসরি বলেছেন এবং এখানে কোনো ভুল নেই। শেখ হাসিনার দেশে ফেরা নিশ্চিত, যে কোনো সময় তিনি দেশে ফিরবেন। তার সহকর্মী যারা দেশের বাইরে আছেন, আমরা যারা আছি, আমরা সবাই দেশে ফিরবো। সকলকে আমি বলবো, শেখ হাসিনা যা বলেন তিনি তা করেন, তিনি পরাভব মানেন না। এখন আওয়ামী লীগ এবং বাম দলগুলোকে বাইরে রেখে আরেকভাবে সংসদকে চালানো হচ্ছে। আমি আগেও তো দেখেছি একদলীয় সংসদ, এখনো আমি সেই একদলীয় সংসদ দেখছি। এই যে যুক্তরাষ্ট্র বিএনপি যে সম্পর্কে নতুন মোড় এবং চীনের দিকে বিএনপি সরকারের যে ঝোঁক, যার ফলে বিএনপি সরকারের ক্ষমতা চলে যেতে পারে, ক্ষমতা হারানোর একটা সংখ্যা আছে। এই নতুন সমীকরণ তৈরি হয়েছে। দেখেন, বিএনপি নেতা ফজলুর রহমান ওরফে ফজা পাগলা তিনি বলেছেন, সরকারের মেরুদণ্ড থাকলে মার্কিন চুক্তি পুনর্বিবেচনা করবে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, এবার দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। চ্যালেঞ্জ কিন্তু একটা না, গুনে গুনে 5 থেকে 6টি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জনাব তারেক রহমানকে। কিন্তু এখন দেখার বিষয় সেই চ্যালেঞ্জগুলো আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গ্রহণ করবেন কিনা। দর্শক, কি সেই চ্যালেঞ্জ তা হয়তো ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন। এছাড়াও দর্শক, ঐতিহাসিক প্রত্যাবর্তন দিবসকে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎকার দিয়েছেন ভারতের পত্রিকা হিন্দুস্তান টাইমসকে। সেখানে তিনি উল্লেখ করেছেন তিনি বাংলাদেশে ফিরবেন, শুধু ফিরবেনই না, মাথা উঁচু করে ফিরবেন। দর্শক, তিনি আরো কি বলেছেন তা হয়তো ইতিমধ্যেই আপনারা বিভিন্ন জায়গায় দেখে থাকবেন। তবুও বলবো, আজকের নিউজটি যারা অন করেছেন, না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের পুরো বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। তারেক রহমানকে শেখ হাসিনার চ্যালেঞ্জ নাম্বার 1, বাংলাদেশে জেলখানা প্রস্তুত করুন, আমি ফিরব। চ্যালেঞ্জ নাম্বার 2, ফাঁসির মঞ্চ প্রস্তুত করুন, আমি ফিরব। চ্যালেঞ্জ নাম্বার 3, আমাকে আমার পাসপোর্ট ফিরিয়ে দিন, আমি ফিরব। চ্যালেঞ্জ নাম্বার 4, যে বিমান আমাকে দিল্লিতে পৌঁছে দিয়ে গিয়েছিল সেই বিমান পাঠান, আমি দেশে ফিরব। শেখ হাসিনা অনেক দিন ধরেই বলছেন যে আমি দেশে ফিরতে চাই, কিন্তু এই প্রথম তিনি অনেক স্পষ্ট করে, একেবারে অনেকটাই স্পষ্ট করে বলেছেন যে তিনি দেশে ফিরতে চান, দ্রুত ফিরতে চান, এবং তার জন্যে তার তরফে যা যা প্রত্যাশা সেটা তিনি বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে, অর্থাৎ তারেক রহমানের সরকারের উদ্দেশ্যে বলে দিয়েছেন, যেটাকে এক অর্থে অনেকেই বলছেন যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা এই কথাটি বলেছেন একটি দলের একটি গুরুত্বপূর্ণ সভায়। সেটি হচ্ছে যে 17ই মে এই দিনটি বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনারই প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করে। শেখ হাসিনার জীবনে ইতিমধ্যে 2টি প্রত্যাবর্তন হয়েছে, তৃতীয় প্রত্যাবর্তনের অঙ্গীকার তিনি এই সভাতে করেছেন। সেই সভাটি হচ্ছে যে 17ই মে 1981 শেখ হাসিনা সেই সময় প্রথম দিল্লি থেকে স্বদেশে ফিরেছিলেন। তার আগে বাংলাদেশ আওয়ামী লীগ তারা শেখ হাসিনাকে, তিনি ভারতে অবস্থানকালেই তাকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ঘোষণা করেছিল। শেখ হাসিনা এই 17ই মে উপলক্ষে দলের উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। দেশে ফেরার বিষয়ে তিনি এই প্রথম বলেছেন যে দেশের পরিস্থিতি এমন জায়গায় গিয়েছে যে সে দেশের একজন রাজনীতিক এবং 5 বারের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তিনি এই পরিস্থিতি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। এর আগেও তিনি দেশে ফেরার কথা বলেছেন, তখন তিনি বারে বারে আওয়ামী লীগের ওপর যে নিপীড়ন নির্যাতন হচ্ছে সেই বিষয়গুলি নিয়ে বেশি করে বলেছিলেন। এর সঙ্গে তিনি দেশের আর্থিক বেহাল দশা, জঙ্গিবাদ, এই সমস্ত বিষয়গুলির কথা বলেছিলেন। এবারে তিনি বিশেষভাবে যে কথাটি বলেছেন তার মধ্যে একটি হচ্ছে যে টিকা নিয়ে বাংলাদেশে যে অস্থির অচলাবস্থা দেখা দিয়েছে, প্রতিদিন প্রচুর শিশু মারা যাচ্ছে এবং কয়েকশো শিশু হামের টিকা না পেয়ে মারা গিয়েছে এবং একটা মৃত্যু মিছিল চলছে, এই যে পরিস্থিতি। এছাড়া এখন দেখা যাচ্ছে যে অনেক টিকাই সময় মতো দেওয়া হয়নি, তার ফলে অনেকেই অসুস্থ হচ্ছেন। শেখ হাসিনা বলছেন যে এইটা একটা পরিস্থিতি। আরেকটা পরিস্থিতি হচ্ছে যে জিনিসপত্রের আকাশ ছোঁয়া দাম, সেই সঙ্গে আইন শৃঙ্খলার অবনতি, সংখ্যালঘুদের দুর্দশা, এই সমস্ত কিছুকে তিনি বলছেন যে আমি এখন এগুলো প্রত্যক্ষ করছি, নানান সূত্র থেকে আমি জানতে পারছি। শুধু তাই নয়, আমি একেবারে দলের উপজেলা এবং ওয়ার্ড স্তরের নেতা কর্মীদের সঙ্গে কথা বলে আমি বুঝতে পেরেছি কেউ ভালো নেই।
এই সময় আমি আর বিদেশে পড়ে থাকতে চাই না, আমি দেশে ফিরতে চাই। শেখ হাসিনা বলেছেন, আমি জানি আমার মৃত্যুদণ্ডের সাজা হয়েছে, আমি তাই বলছি আমার জন্য ফাঁসির মঞ্চ তৈরি করুন, আমি ফিরে গেলে আমাকে কোন জেলে রাখবেন সেই জেলখানা প্রস্তুত করুন। এবং শেখ হাসিনা বলছেন যে আমি এই সাজা মেনে নেব, আমি মৃত্যুবরণ করব, কিন্তু আমি দেশের মাটিতে শেষ লড়াইটা মানুষের জন্য লড়তে চাই। তিনি বলেছেন যে আমি দেশত্যাগ করতে চাইনি, কিন্তু আমাকে যারা ভারতে পৌঁছে দিয়ে যান, আমার সঙ্গে যে নিরাপত্তা রক্ষীরা ছিলেন, তারা আমাকে বলেছিলেন যে আপনাকে দেশের বাইরে না আনতে পারলে আপনাকে বাঁচানো খুব কঠিন হতো, তাই আপনাকে আমরা দেশের বাইরে নিয়ে এসেছি। শেখ হাসিনা বলেছেন যে সেই নিরাপত্তা রক্ষীদের আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই, তার কারণ তারা আমার জীবন রক্ষা করেছিলেন। হয়তো এমন পরিস্থিতিতে ওটাই তাদের জন্য উপযুক্ত সিদ্ধান্ত ছিল। শেখ হাসিনাকে ভারতে পৌঁছে দিয়ে যায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান। এটা আপনাদের মনে থাকবে 2024-এর 5 আগস্ট, এই যখন আমরা ভিডিও করছি এর কয়েক ঘন্টা আগেই ভারতের আকাশসীমা অতিক্রম করে দিল্লিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে তিনি দিল্লি পৌঁছে যান। শেখ হাসিনা বলেছেন তারেক রহমানের সরকারের উদ্দেশ্যে যে সেই বিমান আমাকে পাঠান, আমি সেই বিমানে করে আবার আমার দেশে ফিরে যাব। শেখ হাসিনা বলেছেন দেশে ফেরার জন্য আমাকে আমার পাসপোর্ট ফিরিয়ে দিন। শেখ হাসিনার পাসপোর্ট কূটনৈতিক পাসপোর্ট ছিল, প্রধানমন্ত্রী বা মন্ত্রী এমপিদের যে ধরনের পাসপোর্ট থাকে। কিন্তু 5 আগস্টের পর অন্তর্বর্তী সরকার, ইউনূসের অন্তর্বর্তী সরকার, আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মী এবং পদাধিকারীদের প্রত্যেকে যাদের কূটনৈতিক পাসপোর্ট ছিল, সমস্ত কূটনৈতিক পাসপোর্ট তারা বাজেয়াপ্ত করে দিয়েছে। ফলে শেখ হাসিনা এখন চাইলেই তিনি বাংলাদেশে ফিরতে পারবেন না। কিন্তু তিনি যে ফিরতে চান সেই বার্তাটি দেওয়ার জন্য তিনি সরকারের উদ্দেশ্যে সরাসরি তারেক রহমানের নাম নেননি, সরাসরি সরকারের কথা বলেননি, কিন্তু বলেছেন যে আমাকে আমার পাসপোর্ট ফিরিয়ে দেওয়া হোক। এর অর্থ সরকারকেই বলা, কারণ পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে সরকার। এই প্রথম শেখ হাসিনা একেবারে চ্যালেঞ্জের সুরে বলেছেন যে আমি প্রস্তুত, আমাকে আপনারা মৃত্যুদণ্ড দিয়েছেন, আমি প্রস্তুত, আমি আমার দেশে গিয়ে সাজা নেব, আমি ফাঁসির দড়িতে ঝুলবো, কিন্তু তার আগে আমি বাংলাদেশের সাধারণ মানুষের জন্য লড়াই সংগ্রাম করে যেতে চাই। এই যে বিষয়গুলি এত স্পষ্ট করে, এত জোরালো ভাষায় শেখ হাসিনা এর আগে কখনো বলেননি। এই পরিস্থিতিতে কেন তিনি বলছেন, মানে অন্তরালে অন্য কিছু ঘটছে কিনা আমি এক্ষুনি বলতে পারবো না দায়িত্ব নিয়ে, কিন্তু সকলেই যারা ওই অনুষ্ঠানে ছিলেন এবং পরবর্তী সময়তে যারা ওই ভার্চুয়াল অনুষ্ঠানের অডিও ক্লিপিং শুনেছেন, তারা প্রত্যেকেই খুব এটা নিয়ে আলোচনা করছেন যে পরিস্থিতির কি এমন পরিবর্তন হলো যে কারণে শেখ হাসিনা একেবারে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তারেক রহমানের উদ্দেশ্যে যে আমি প্রস্তুত, আমি দেশে ফিরতে চাই, অতি শীঘ্র ফিরতে চাই, এবং যে সাজা আমাকে দেওয়া হয়েছে আমি সেই সাজা মাথা পেতে নেব, কিন্তু তার আগে লড়াই করব মানুষের জন্য। শেখ হাসিনার এই চ্যালেঞ্জের ব্যাপারে বাংলাদেশ সরকার এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া সরকারিভাবে সেভাবে দেয়নি। তবে তারেক রহমানের একজন উপদেষ্টা তিনি ঢাকায় বলেছেন যে সকলের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। তিনি অন্য একটি প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেছেন এমনকি শেখ হাসিনারও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, তিনি দেশে ফিরে এলে তার উচ্চ আদালতে মানে আবেদন করার সুযোগ আছে, এই ধরনের কথা তিনি বলেছেন। কিন্তু একজন উপদেষ্টার কথা সেই অর্থে সরকারি কথা নয়। বাংলাদেশ সরকারের তরফে শেখ হাসিনার এই যে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া বক্তব্য, এই বক্তব্য সম্পর্কে আমি বেশ কয়েকজন সরকারি পদাধিকারী এবং বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করেছিলাম, কেউই এই বিষয়ে মতামত দিতে রাজি হননি, প্রতিক্রিয়া দিতে রাজি হননি। কিন্তু শেখ হাসিনা এই প্রথম অনেক জোরালোভাবে তিনি বলেছেন যে আমি রেডি, আপনারা ফাঁসির মঞ্চ তৈরি করুন, আপনারা সিদ্ধান্ত নিন যে আমি ঢাকায় পৌঁছলে আমাকে কোন জেলে নিয়ে রাখবেন, এবং আপনারা বিমান পাঠান এবং আমার পাসপোর্ট ফিরিয়ে দিন। এই প্রথম শেখ হাসিনা এতটা জোরালোভাবে কথাটি বলেছেন, যেটা তার দল শুধু নয়, গোটা রাজনৈতিক মহলে একটা শোরগোল শুরু হয়েছে যে তাহলে শেখ হাসিনা কোন মেকানিজমে বাংলাদেশে ফিরবেন। অনেকে বলছেন যে এটা আসলে বাংলাদেশ সরকারকে একটা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন আওয়ামী লীগ নেত্রী। এখন তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে যে তিনি শেখ হাসিনার এই চ্যালেঞ্জকে গ্রহণ করবেন কিনা, কারণ সরকারিভাবে প্রত্যর্পণ একটি বড় প্রক্রিয়া, এবং সেখানে ভারত সরকারও যে বাংলাদেশ সরকার চাইলেই শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে এমনটি হওয়ার নয়। আন্তর্জাতিক বিভিন্ন আইন যা আছে, রাষ্ট্রসংঘের বিভিন্ন আইন পরামর্শ এবং গাইডলাইন যা আছে, তাতে যে কোনো আসামিকে যে কোনো দেশের হস্তান্তর করার আগে দেখতে হবে যে তার জীবনের ঝুঁকি আছে কিনা। শেখ হাসিনার জীবনের ঝুঁকি আছে, তিনি একটি দেশের 5 বারের সাবেক প্রধানমন্ত্রী, একটি দলের সভানেত্রী, তার জীবনের ঝুঁকি আছে। বাংলাদেশে গেলে পরে তাকে মৃত্যুদণ্ড তার উপর কার্যকর হতে পারে, বিনা বিচারে তার উপর অনেক কিছু হতে পারে। এই সমস্ত বিষয়গুলি আছে যেগুলি ভারত সরকারকে বিবেচনায় না রেখে ভারত সরকার কখনোই সিদ্ধান্ত নিতে পারবে না। কিন্তু শেখ হাসিনা নিজে যদি জোর করে এই ধরনের কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আমি ভারতে আর অবস্থান করব না, আমি ফিরে যাব, তাহলে সিদ্ধান্ত কিন্তু তারেক রহমানের সরকারকে নিতে হবে। শেখ হাসিনা ফিরলে তার পরিণতি কি হবে সেটা আইনের ব্যাখ্যা এক ধরনের, সেখানেও একটা লম্বা আইনি সরণি আছে যেখানে তিনি তার এই মামলাগুলির মোকাবিলা করার জন্য অনেক দূর পর্যন্ত যাওয়ার সুযোগ আছে যদি সরকার তাকে আইনের শাসনের সুবিধা দেয়। কিন্তু সবচেয়ে বড় বিষয় যেটা, সেটি কিন্তু রাজনৈতিক, যে শেখ হাসিনা দেশে ফিরে যাওয়ার পর তাকে যদি কোনো কারাগারেও বন্দী করে রাখা হয়, তাহলেও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন মহলের খবর বলছে যে আওয়ামী লীগের যে দ্রুত উত্থান হবে, যে বিস্ফোরণ হতে পারে, সেইটা আবার সরকারের জন্য এবং এখন যারা বিরোধী দলে আছে তাদের সকলের জন্যই চিন্তার কারণ হতে পারে। ফলে তারেক রহমানের সরকারকে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। জামায়াতে ইসলামীকে বলতে হবে তারা
শেখ হাসিনার চ্যালেঞ্জকে গ্রহণ করছে কিনা, তারা সরকারকে বলবে কিনা যে ওকে পাসপোর্ট ফিরিয়ে দিন, ওকে ফেরানোর জন্য যে বিমান ওনাকে দিল্লিতে পৌঁছে দিয়েছিল সেই বিমান আবার দিল্লিতে পাঠানো হোক তাকে ফিরিয়ে আনার জন্য। কারণ আইনের দৃষ্টিতে শেখ হাসিনাকে পলাতক আসামি বলার কোনো অবকাশ নেই, কারণ তিনি পালিয়ে আসেননি, তিনি এসেছেন বাংলাদেশ সরকারের বিমান বাহিনীর বিমানে, তারা তাকে পৌঁছে দিয়ে গেছে। শেখ হাসিনা এক প্রশ্নের উত্তরে এমন কথাও বলেছেন যে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা ভারতে বা বিভিন্ন দেশে অবস্থান করছেন তিনি তাদেরকেও পলাতক বলতে রাজি নন। তিনি বলেছেন যে পরিস্থিতির চাপে প্রাণ বাঁচাতে তারা দেশত্যাগ করেছেন, এরা কেউ পলাতক আসামি নয়, এরা পরিস্থিতির শিকার। ফলে এই যে শেখ হাসিনার দলের উদ্দেশ্যে যে ভাষণ এবং সেই ভাষণে তিনি যেভাবে দীপ্ত কণ্ঠে ফাঁসির মঞ্চে মানে ফাঁসির সাজা বরণ করে নেওয়ার কথা বলেছেন, যেভাবে তিনি বলেছেন আমি দেশে ফিরতে চাই, অবিলম্বে ফিরতে চাই, এবং যেভাবে বলেছেন যে তিনি মোকাবিলা করবেন, তাতে রাজনীতি এখন বাংলাদেশে কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার। এ কথা কোনো এমনি সংশয় নেই যে তারেক রহমান এবং বিএনপির জন্য আওয়ামী লীগ নেত্রীর এই বক্তব্য একটা মস্ত বড় চ্যালেঞ্জ হিসেবেই জনমনে এখনো পর্যন্ত সেই ব্যাখ্যাই সবচেয়ে বেশি গৃহীত হয়েছে যে হাসিনা চ্যালেঞ্জ দিয়েছেন, চ্যালেঞ্জ কিভাবে মোকাবিলা করবেন তারেক রহমান সেইটাই দেখার এখন অপেক্ষা। শেখ হাসিনা এই যে মাথা উঁচু করে দ্রুত ফিরবো, মানে শেখ হাসিনাই ফিরবেন, শুধু আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে ফিরবে তাই নয়, এবং মাথা উঁচু করে ফিরবো এই ঘোষণাটি এ সময়ে কিভাবে দিলেন? কারণ ভারতের শীর্ষস্থানীয় দৈনিক হিন্দুস্তান টাইমসকে যে ইংরেজি সাক্ষাৎকারটা দিয়েছেন তিনি, সেখানেও খুব পরিষ্কারভাবে তিনি বলেছেন যে খুব শিগগিরই তিনি বাংলাদেশের রাজনীতিতে ফিরতে যাচ্ছেন, বাংলাদেশে ফিরতে যাচ্ছেন। এবং সাক্ষাৎকারগুলোতে শেখ হাসিনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে মানে তিনি কবে ফিরবেন, কিভাবে ফিরবেন, তিনি সরাসরি বলেছেন যে একটা গণতান্ত্রিক পরিবেশ যখন বাংলাদেশের রাজনীতিতে আসবে, যেটার জন্য তিনি নিজেও প্রতিদিন কাজ করছেন। হিন্দুস্তান টাইমস যেটা শিরোনাম করেছে সেটা বলছে যে অ্যাবসেন্স ডাজন্ট মিন সাইলেন্স, মানে আমি দেশে অনুপস্থিত তার মানে আমি চুপ করে বসে নাই, উইল রিটার্ন টু বাংলাদেশ ভেরি সুন, খুব শিগগিরই আমি বাংলাদেশে ফিরবো। এই যে তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে নিয়মিতভাবে তিনি কূটনৈতিক যোগাযোগ রক্ষা করছেন জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থার সঙ্গে, তিনি বাংলাদেশে নেতৃবৃন্দ এবং কর্মীদের সঙ্গে, তৃণমূল কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, এবং বাংলাদেশের রাজনীতিতে ফেরার বিষয়ে বাংলাদেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতেই প্রতিদিন তিনি কাজ করছেন। আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় শেখ হাসিনা বলেছেন এই সাক্ষাৎকারে, এবং বলা যায় প্রথমবারের মতো, কারণ মনে রাখতে হবে গত বছরের শেষের পর শেখ হাসিনা কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যম বা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোকে আর কোনো সাক্ষাৎকার দেন নাই গত প্রায় 4-5 মাস ধরে। ফার্স্ট পোস্টের মতো ভারতের অনেক শীর্ষস্থানীয় পত্রিকা আবার সেটাকেই শিরোনাম করেছে, যেমন তারা বলছে শেখ হাসিনা ওয়ার্নস অফ ডার্ক ডেইজ আন্ডার বিএনপি রুল, ভাউস টু রিটার্ন টু বাংলাদেশ ভেরি সুন। মানে এক রকমের ভারতকে তিনি সম্ভবত সাবধান করতে চাইছেন, তারেক রহমান সরকারের সঙ্গে সম্পর্কটা তো ভালো হবেই না ভারতের, বরং 2001 থেকে 2006 সালে বাংলাদেশে শেখ হাসিনার ভাষায় যে উগ্রবাদ ও জঙ্গিবাদের উত্থানের কারণে বাংলাদেশ একটা অন্ধকার সময় পার করেছিল, সেটা ফিরে আসতে পারে যখন বাংলাদেশে বিএনপি ক্ষমতায় থাকবে। এবং তিনি তাতে বলেছেন, এই ইমেল সাক্ষাৎকারগুলোতে তিনি বলেছেন যে দেশে ফেরা কোনো নির্দিষ্ট দিন বা সময়ের উপর নির্ভর করে না, আমরা বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ, মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক অধিকার এবং আইনের শাসন ফিরিয়ে আনার জন্য কাজ করছি, এটা শুধু আমার ফেরার জন্য নয়। শেখ হাসিনা হিন্দুস্তান টাইমসকে বলছেন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের কল্যাণের জন্য প্রয়োজন জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা খুব দ্রুত সেই লক্ষ্য অর্জন করব, কারণ প্রতিটি মুহূর্তই শেখ হাসিনা বলছেন তিনি দেশের জন্য লড়ছেন কূটনৈতিক পর্যায়ে, আন্তর্জাতিক আইনি কাঠামো ব্যবহার করে, এবং বিশ্ব মিডিয়াতেও আওয়ামী লীগ সক্রিয়ভাবে কাজ করছে। এবং শেখ হাসিনা এই সাক্ষাৎকারগুলোতে আবারও মনে করিয়েছেন যে তিনি 19 বার হত্যা চেষ্টা থেকে বেঁচে ফিরেছেন, কিন্তু কিছুই তাকে কখনো থামাতে পারেনি। এবং শেখ হাসিনা বলেছেন মহান আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, তাই খুব শিগগিরই আমি বাংলাদেশের মাটিতে ফিরবো। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আছে, এই অবস্থায় কি করে শেখ হাসিনা ভাবছেন শিগগিরই ফিরবেন, মাথা উঁচু করে ফিরবেন, তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ আছে? এই প্রশ্নের উত্তরে শেখ হাসিনা হিন্দুস্তান টাইমসকে বলেন যে আওয়ামী লীগ জনগণের দল, এই দল বন্দুকের জোরে বা ক্ষমতার আশীর্বাদে জন্ম নেয় নাই, মানে কোনো যেটা শেখ হাসিনা সবসময় বলেন যে এই দল তো বন্দুকের জোরে বা ক্যান্টনমেন্টের ভেতরে জন্ম নেয় নাই, কাগজে লেখা কোনো নিষেধাজ্ঞা এই দলকে দমিয়ে রাখতে পারবে না, যদি নিষেধাজ্ঞা দিলে আওয়ামী লীগকে থামানো যেত তাহলে বাংলাদেশই জন্ম নিত না। এবং শেখ হাসিনা বলছেন যে আওয়ামী লীগ তো বারবারই আরো শক্তিশালী হয়ে ফিরেছে, যারা মনে করছে নিষেধাজ্ঞা স্থায়ী তাদের ইতিহাসের দিকে তাকানো উচিত, এই নিষেধাজ্ঞা ক্ষমতাসীনরা যে কত ভয় পায় আওয়ামী লীগকে রাজনৈতিক শক্তি হিসেবে তার প্রমাণ। কারণ শেখ হাসিনা হিন্দুস্তান টাইমসকে মনে করাচ্ছেন যে যদি আওয়ামী লীগ সংগঠিতভাবে গণতান্ত্রিক রাজনীতি করতে পারে তাহলে যে এই দলগুলোর পক্ষে, মানে বিএনপি জামায়াতের মতো দলগুলোর পক্ষে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালানো কঠিন হয়ে পড়বে, সে কারণে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দিয়ে রাখা হয়েছে। এবং দলীয় শক্তির প্রমাণ হিসেবে আওয়ামী লীগ সভানেত্রী মনে করাচ্ছেন এই যে লাখ লাখ সমর্থক, শত শত হাজার নেতাকর্মী যারা এখনো বাংলাদেশে আছেন, তাদের বিরুদ্ধে যে হামলা, মামলা, কারারুদ্ধ করে রাখা হচ্ছে, নির্যাতনের করা হচ্ছে, তারপরেও তারা কিন্তু ঐক্যবদ্ধ আছেন, এবং তাই দেশের স্বার্থে আওয়ামী লীগের ফিরে আসা এটা অনিবার্য, এটা শুধু সময়ের ব্যাপার মাত্র।
শেখ হাসিনা বলছেন যে এমনকি এত নির্যাতন নিপীড়নের মধ্যেও এখনো বাংলাদেশের কৃষকের পাশে গিয়ে দাঁড়াচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরাই, এবং তিনি তাই বলছেন যে এই দলকে ঠেকিয়ে রাখা কোনো নিষেধাজ্ঞার পক্ষে সম্ভব নয়। হিন্দুস্তান টাইমস প্রশ্ন করেছিল যে অনেকে তো শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের কথা বলছে, একটা পুনর্গঠন বা সংস্কারের উদ্যোগ কি নেওয়া হচ্ছে, মানে রিঅর্গানাইজ বা পিউরিফিকেশনের উদ্যোগ নেওয়া হচ্ছে? শেখ হাসিনা এই সাক্ষাৎকারে এটাও খুব ইন্টারেস্টিং বলেছেন, নতুন বলেছেন। তিনি বলেছেন আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল, সে তার ঘর গোছানোর জন্য যা করা দরকার সেটা নিজেই করতে পারবে। অনেক সময়ই ষড়যন্ত্রকারীরা এবং রাজনৈতিক প্রতিপক্ষ এই পিউরিফিকেশনের নামে, মানে ঘর গোছানোর নামে, একটা শুদ্ধিকরণের নামে আসলে রাজনৈতিক দলকে পুরোপুরি ভেঙে দিতে চায়। কাজেই এই পিউরিফিকেশন, শুদ্ধিকরণ কিংবা পুনর্গঠন সেটা শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোনো অন্য কারো রাজনৈতিক প্রতিপক্ষ বা কোনো ষড়যন্ত্রকারীদের প্রেসক্রিপশনে করতে রাজি নন, সেটাও তিনি এই হিন্দুস্তান টাইমসের এই সাক্ষাৎকারে পরিষ্কার করেছেন। সবচেয়ে বড় কথা, হিন্দুস্তান টাইমসের বিস্তারিত সাক্ষাৎকার কিংবা আনন্দবাজারের সাক্ষাৎকার পড়লে পরিষ্কার যে শেখ হাসিনা একেবারে নিজ কাঁধে দায়িত্ব নিয়েছেন যে তিনি আওয়ামী লীগের রাজনীতিকে ফেরাবেন বাংলাদেশের মাটিতে। তিনি দেখছেন এখনো শত শত হাজার লাখ লাখ কর্মী এত নির্যাতন নিপীড়নের মধ্যেও আওয়ামী লীগের রাজনীতিতেই বিশ্বাস রেখেছে, এবং তিনি মনে করাচ্ছেন যে আওয়ামী লীগ একটা আদর্শিক রাজনৈতিক দল, কাজেই আওয়ামী লীগকে একটা নিষেধাজ্ঞা দিয়ে ঠেকানো যাবে সেটা মনে করবার তিনি কোনো কারণ দেখছেন না। এবং তিনি বলছেন যে রীতিমতো যে নিষেধাজ্ঞায় আওয়ামী লীগ দমে গেলে বাংলাদেশটাই তারা স্বাধীন করতে পারতো না। এবং শেখ হাসিনা আসলে ভারত সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এক রকমের বিএনপি জামাত শাসনামলের স্মৃতি মনে করিয়ে দেওয়াটাও এখন গুরুত্বের সঙ্গে প্রয়োজনীয় মনে করছেন। তিনি তার সাক্ষাৎকারে বলেছেন যে উগ্রবাদ ও জঙ্গিবাদ শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো অঞ্চলের নিরাপত্তার জন্যও বড় হুমকি। 2001 থেকে 2006 সালে বিএনপি জামায়াত জোট সরকারের সময় বাংলাদেশ জঙ্গিবাদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছিল। 63 জেলায় একযোগে বোমা হামলা হয়েছিল, তার ওপর, আমার ওপর মানে শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা হয়েছিল, বিচারক হত্যা করা হয়েছিল, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ে হামলা হয়েছিল। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তখন যে 10 ট্রাক অস্ত্র চোরাচালানের মতো ঘটনা ঘটেছিল, শেখ হাসিনা কিন্তু এই সাক্ষাৎকারে এটাও মনে করিয়েছেন। এখানে একটা খুব ইন্টারেস্টিং বিষয় আমার মনে হয়েছে যে শেখ হাসিনা কিন্তু নির্বাচনের আগে যখন তারেক রহমান ফিরে যাচ্ছেন, কিংবা ভারত সরকার খালেদা জিয়ার মৃত্যুর পরপর যে তারেক রহমান সরকারের সঙ্গে একরকমের একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে যখন মৈত্রীর হাত বাড়াতে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে তারেক রহমানের শেষকৃত্যের দিন ঢাকাতে পাঠালেন, কিংবা প্রধানমন্ত্রী মোদী ভারতে তিনি যে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন সেটা নির্বাচনের ফলাফলে টের পাওয়া মাত্র প্রথম বিশ্ব নেতা হিসেবে তারেক রহমানকে ফোন করে বসলেন, কিংবা একটা আন্তরিক চিঠি লিখে তাকে স্ত্রী কন্যা সহ ভারত সফর করতে বললেন, তখন কিন্তু শেখ হাসিনা কখনো ভারতকে, মানে তার আশ্রয়দাতা দেশকে এটা স্মরণ করার নাই যে এই তারেক রহমানই সেই তারেক রহমান যিনি 2001 থেকে 2006 সালের বিএনপি জামায়াত জোট সরকারের একেবারে শীর্ষ নেতৃত্ব স্থানীয় পর্যায়ে ছিলেন, এবং সে সময় ভারতের পুরো অঞ্চল, মানে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে সীমান্তবর্তী প্রতিটি রাজ্যে ভীষণভাবে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছিল, কারণ বাংলাদেশের সীমান্তের ভেতরে মানে ওই 10 ট্রাক অস্ত্র নিয়ে আসা থেকে শুরু করে প্রশিক্ষণ শিবির এবং আশ্রয় দেওয়ার মাধ্যমে ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে এক রকমের প্রশ্রয় দিয়ে আসা হচ্ছিল, ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে শক্তি সঞ্চয়ের সুযোগ করে দেওয়া হচ্ছিল। কিন্তু এই সাক্ষাৎকারটিতে মে মাসে এসে যখন তারেক রহমান সরকারের বয়স 3 মাস পেরিয়েছে, এবং যখন ভারত বাংলাদেশ সম্পর্কটাও তারেক রহমান সরকারের আমলেও খুব চাঙা হয়ে উঠতে পারছে না, তখন শেখ হাসিনা সুনির্দিষ্টভাবে 2001 থেকে 2006 এর শাসনামলের কথা মনে করিয়েছেন। কারণ শেখ হাসিনা তার সাক্ষাৎকারে এটা বলেছেন যে 2024 সালের 5ই আগস্টের পর আমরা দেখেছি দণ্ডপ্রাপ্ত শীর্ষ জঙ্গিদের মুক্তি দেওয়া হয়েছে, জঙ্গিবাদ ও সন্ত্রাসে জড়িত দণ্ডপ্রাপ্ত অনেক ব্যক্তি সংসদে প্রবেশ করেছে, এবং শেখ হাসিনা বলছেন 2001 থেকে 2006 সালের অন্ধকার সময় আবার তাই ফিরে আসার শঙ্কা তৈরি হয়েছে। জঙ্গিবাদের কালো ছায়া এখন সশস্ত্র বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যেও ছড়িয়ে পড়েছে, এটা নিঃসন্দেহে দেশের নিরাপত্তার জন্য বড় হুমকি। পুরো সাক্ষাৎকারে আমার মনে হয়েছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা শেখ হাসিনা মনে করিয়েছেন, এবং তিনি বলেছেন যে বাংলাদেশের আর্থিক অবস্থায় তারেক রহমান সরকারের আমলে ইউনূস সরকারের লুটপাটের পর এমন খারাপ জায়গায় পৌঁছেছে, এরই মধ্যে তারেক রহমান সরকার প্রায় 1 লাখ কোটি টাকা ঋণ নিয়েছে, এবং দেশের অর্থনীতি এমনই ভয়াবহ সংকটের মুখে যেখানে বিদ্যুৎ নেই, তেল নেই, গ্যাস নেই, সার নেই, সেচের পানি নেই, কর্মসংস্থান কমেছে এবং পণ্যের দাম বেড়েছে। এই অবস্থায় তাই শেখ হাসিনা বলছেন যে আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মীর ওপর যে রাজনৈতিক গণহত্যা চালানো হয়েছে, সেই গণহত্যার অবসান ঘটিয়ে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফেরা এখন তাই সময়ের ব্যাপার মাত্র।
এবং সরকার তার ওই মৃত্যুদণ্ড কার্যকর করার সাহস দেখাবে কিনা, কিংবা সেই আদেশের ক্ষেত্রে শেখ হাসিনা ফিরলে তাকে পরিপূর্ণভাবে তিনি যেন আইনি পদক্ষেপগুলো নিতে পারেন এবং অধিকারটা ঠিকভাবে পান, সেই ব্যাপারে সরকার উদ্যোগী হবে, নাকি রায় হয়েছে দাও ঝুলিয়ে দাও এই ফর্মুলাতে সরকার যাবে। এই আলোচনা যখন হচ্ছিল এবং আনন্দবাজারের সাক্ষাৎকারের ভিডিওতেও বলছিলাম যে এটা ব্যাপারে সরকারের আজকে একটা বক্তব্য আমরা ক্লিয়ার হয়েছি। সেই বক্তব্যটাই দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি শেখ হাসিনা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিয়েছেন আজকে শেখ হাসিনা এবং শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে। শেখ হাসিনা সম্পর্কে সরকারের ভাবনাটা পরিষ্কার করেছেন ডাক্তার জাহেদ। বাংলা ট্রিবিউনের এই শিরোনামটা দেখে নিন। তিনি বলছেন শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে। তথ্য উপদেষ্টা ইনসাফ শব্দটা ব্যবহার করেছেন, যদিও এই জাতীয় শব্দগুলো ব্যবহার করে একটা নির্দিষ্ট সাম্প্রদায়িক গোষ্ঠীরা, তবুও ইনসাফ ভালো শব্দ তিনি ব্যবহার করেছেন। তার মতো একজন প্রগতিশীল মানুষ ইনসাফ শব্দটা ব্যবহার করেছেন, ন্যায় বিচার শব্দটা ব্যবহার না করে ইনসাফ ব্যবহার করেছেন, সেটা ঠিক আছে। তিনি কি বলছেন? তিনি বলছেন যে শেখ হাসিনাকে আমরা ক্ষমতা থেকে সরাতে চেয়েছি কারণ তিনি ইনসাফ করেন নাই। পরবর্তী যে বাংলাদেশ তৈরি হয়েছে তার প্রধান উদ্দেশ্য হচ্ছে ইনসাফ থাকবে, এমনকি শত্রুর প্রতি ইনসাফ থাকবে, শত্রুর প্রতিও ইনসাফ থাকবে। তিনি বলেন শেখ হাসিনার প্রতি আমাদেরও ইনসাফ থাকবে। খুবই ভালো কথা, এটা একটা ভালো সরকারের উদাহরণ। এখন দেখা যাক যে কিভাবে ইনসাফ থাকবে। সচিবালয়ে সরকারের অগ্রগতি নিয়ে তিনি কথা বলেছেন, অনেক কথাই তিনি বলেছেন। র্যাব নিয়ে কথা বলেছেন, র্যাব বিলুপ্ত হবে, মানে র্যাবের নাম চেঞ্জ হবে কিন্তু এলিট ফোর্স থাকবে, অনেক কথাই বলেছেন। ডাক্তার জাহিদুর রহমান বলেন যে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরত আসেন তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু আমরা আসলে করব না। আমাদের কাছে প্রতিজ্ঞা কি, আমরা জুডিশিয়ালি করব, ওনার বিচার হয়েছে, ওনাকে আবার ডিফেন্ড করতে দেওয়া হবে, মানে তিনি আবারও সুযোগ পাবেন এটা মোকাবেলা করার। তাতে তার মৃত্যুদণ্ডাদেশ থেকে যদি তিনি মুক্তি পান, টেকনিক্যালি বলছি, সেটা আমরা মানব। যদি তিনি ডিফেন্ড করতে গিয়ে মৃত্যুদণ্ড থেকে মুক্তি পান তাহলে সরকার সেটা মেনে নেবে, আর যদি না হয় তাহলে সেটা কার্যকর হবে। এটাই হচ্ছে ইনসাফ, কারণ মৃত্যুদণ্ড হওয়াও কিন্তু ইনসাফ, যে আমি আপনাকে প্রপার বিচারিক প্রক্রিয়ার কাজটা করেছে। এই কথা বলছেন এবং তিনি বলছেন যে তথ্যমন্ত্রী বলেছেন যে আমরা জানি যে কোনো ধরনের একটা অভিযোগের কিন্তু প্রথম পর্যায়ে অভিযোগ দায়ের করা হয়, তারপর ওটা একটা তদন্ত প্রক্রিয়ায় যায়, তারপর ওটা প্রসিকিউশন পর্যায়ে যায়, তারপরে ওটা একটা লোক অপরাধী কিনা তার বিচারে চিহ্নিত হয়। এই পুরো প্রক্রিয়াতে যে কোনো একজন অপরাধী, যে কোনো একজন অভিযুক্ত অপরাধী নয় এটা প্রমাণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা তিনি করতে পারেন। তিনি যদি চান রাষ্ট্র তাকে সহযোগিতা করবে, অর্থাৎ শেখ হাসিনা যদি চান তাহলে রাষ্ট্র তাকে সহায়তা করবে। এটাই তো ন্যায় বিচার, এটাই তো ইনসাফের কথা বলছে। এবং আমরাও যে কোনো ব্যক্তির ক্ষেত্রে, পলাতক সরকার প্রধান থেকে শুরু করে একদম সাধারণ একজন নাগরিকের ক্ষেত্রে আমরা এই ইনসাফের নীতি এবং আমরা এই ন্যায় বিচারের মৌলিক নীতিকে অনুসরণ করব। মানে তথ্যমন্ত্রীও বলেছেন, তথ্য উপদেষ্টাও বলেছেন। ভালো কথা, ইনসাফ করবেন। এটা একটা আওয়ামী লীগের জন্য একটা ভালো খবর, সুখবর, যে শেখ হাসিনা ফিরলেও ওই যে ট্রাইব্যুনালে দেয়া মৃত্যুদণ্ড, তার যে আইন করেছিল প্রফেসর ইউনূসের মেটিকুলাস ধান্দাবাজ আসিফ নজরুল, যে 1 মাস পরে আর আপিলই করা যাবে না, ওখানে ট্রাইব্যুনালের আইন কিন্তু বর্তমান যে প্রক্রিয়া তাতে শেখ হাসিনা দেশে ফিরলে তার মৃত্যুদণ্ড কিন্তু কার্যকর করা যাবে, কারণ তার আর কোনো আপিলের সুযোগ নেই। ট্রাইব্যুনালের আইন বলছে যে 1 মাস অতিক্রম করলে তিনি আর সারেন্ডার করে আপিল করার সুযোগ পাবেন না, তার ওই রায়, ট্রাইব্যুনালের ওই রায় কার্যকর করা যাবে। কিন্তু বর্তমান সরকার বলছে যে তারা ডিফেন্ড করতে দেবে, অর্থাৎ হাইকোর্টে, আপিল বিভাগে এটা নিয়ে যেতে দেবে এবং পরবর্তী প্রক্রিয়া যেভাবে হয় সেভাবে চলতে দেবে। এটা একটা পজিটিভ কথা। তার মানে ট্রাইব্যুনালের যে আইন, সেই আইন বিএনপি সরকারকে আবার পরিবর্তন করতে হবে। এটা ভালো লক্ষণ। এটা আওয়ামী লীগের জন্য একটা মোটা দাগে সুখবর। আবার এমনও হতে পারে আওয়ামী লীগের জন্য এটা একটা টোপও হতে পারে, যে এরকম সুন্দর সুন্দর কথা বলছি, ইনসাফের কথা বলছি, তুই বেটা আয় আগে তারপরে ঝুলাবো, ব্যাপারটা এরকমও হতে পারে। আবার ইনসাফের কথা যখন তিনি বলছেন তখন এই প্রশ্নও কেউ করতে পারেন, যদি সত্যি আপনার সরকার ইনসাফের সরকার হয়ে থাকে এবং সেই মোটিভেশন যদি আপনাদের থেকে থাকে, তাহলে সেলিনা হায়াৎ আইভীর 12টা মামলায় উচ্চ আদালতের জামিনের পরেও তাকে কারামুক্ত হতে দিচ্ছেন না কেন? হাইকোর্টের রুল যে তাকে নতুন কোনো মামলায় হয়রানি করা যাবে না, সেই রুলের বিরুদ্ধে আপনি উচ্চ আদালতে আবার আপিল করতে যাচ্ছেন কেন? এটা কি ইনসাফের মধ্যে পড়ে? দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।